আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় আকাশবাণীর মাসিক মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। প্রধানমন্ত্রী আগামীকাল পিএম কিষাণ প্রকল্পের আওতায় 22,000 কোটি টাকার 19তম কিস্তি প্রদান করবেন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, সমবায় আন্দোলনের মাধ্যমেই প্রত্যেক ব্যক্তিকে দক্ষতা অনুযায়ী কাজ প্রদান এবং তাদের দেশের উন্নয়নের অংশীদার করে তোলা সম্ভব। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের 100 দিনের যক্ষ্মা নির্মূল অভিযানে সারা দেশে 5 লক্ষেরও বেশি যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে। পাকিস্তানে ফের পোলিও আক্রান্তের সন্ধান মিলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটে আজ মুখোমুখি ভারত পাকিস্তান। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 119তম পর্ব। অনুষ্ঠানটি সকাল 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সম্প্রচার করা হবে। এআইআর নিউজ, ডিডি নিউজ, পিএমও এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও সরাসরি তা শোনা যাবে। আকাশবাণীতে হিন্দি ভাষায় সম্প্রচারের ঠিক পরেই আঞ্চলিক ভাষায় তা সম্প্রচারিত হবে। রাত 8টায় আঞ্চলিক ভাষার তর্জমা পুনঃপ্রচারিত হবে। প্রধানমন্ত্রী আজ 3 দিনের সফরে মধ্যপ্রদেশ, বিহার এবং অসম যাবেন। প্রথম পর্যায়ে মধ্যপ্রদেশের ছতরপুর জেলায় তিনি বাগেশ্বর ধাম মেডিকেল অ্যান্ড সায়েন্স রিসার্চ ইনস্টিটিউটের শিলান্যাস করবেন। দরিদ্র ক্যান্সার আক্রান্ত রোগীরা এখানে বিনামূল্যে চিকিৎসা পাবেন। এছাড়াও তিনি ভোপালে দুদিনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন 2025-এরও উদ্বোধন করবেন। আগামীকাল প্রধানমন্ত্রী যাবেন বিহারের ভাগলপুরে। সেখানে তিনি পিএম কিষাণ যোজনার আওতায় 22,000 কোটি টাকার 19তম কিস্তির টাকা দেওয়া ছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর প্রধানমন্ত্রী যাবেন অসমের গুয়াহাটিতে। এখানে মেগা ঝুমইয়ের 2025-এর অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। এছাড়াও মঙ্গলবার প্রধানমন্ত্রী অ্যাডভান্টেজ অসম 2 ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সামিট 2025-এরও সূচনা করবেন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, সমবায় আন্দোলনের মাধ্যমেই প্রত্যেক ব্যক্তিকে সামর্থ্য অনুযায়ী কাজ প্রদান এবং তাদের দেশের উন্নয়নের অংশীদার করে তোলা সম্ভব। সরকারি প্রয়াসের ফলেই সমবায় আন্দোলন গতি পেয়েছে বলে তিনি গত 3 বছরে সমবায় ক্ষেত্রের উল্লেখযোগ্য অগ্রগতির কথা উল্লেখ করেন। পুনেতে গতকাল জনতা সহকারী ব্যাংকের হীরক জয়ন্তী অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, মোদী সরকার ভারতের সমবায় ক্ষেত্রকে বিপণনযোগ্য করে তুলেছে। তিনি আরও জানান, সমবায় সংগঠনগুলির কেন্দ্রীয় নিবন্ধনের জন্য প্রথম আঞ্চলিক অফিস পুনেতে খোলা হবে। সারা দেশে সমবায় ব্যাংকগুলির আর্থিক সংকট দূর করার জন্য তাদেরকে এক ছাতার তলায় নিয়ে এসে একটি সংস্থা গঠন করা হয়েছে বলে জানিয়ে শ্রী শাহ বলেন, সমবায়গুলির বিকাশ অব্যাহত রাখতে নতুন প্রযুক্তি গ্রহণ করা অপরিহার্য। अर्बन कोऑपरेटिव बैंकों के लिए एक अम्ब्रेला संगठन का कई सालों से एक पेंडिंग इश्यू चलता था। परसों ही हमारी एक मीटिंग समाप्त हुई है। मैं एक शुभ समाचार देना चाहता हूं कि एक प्रकार से हमने 300 करोड़ की जमा राशि अम्ब्रेला संगठन में बनाने का, इकट्ठा करने का काम समाप्त कर दिया है। স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল পুনেতে পশ্চিমাঞ্চল পরিষদের 27তম সভায় পৌরোহিত্য করেন। সমবায় শিক্ষাকে শক্তিশালী করতে তিনি সমবায় বিশ্ববিদ্যালয় বিল আনা হবে বলেও ঘোষণা করেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে G20 বিদেশমন্ত্রী সম্মেলনের ফাঁকে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে বসেন। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি, বিশেষ করে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়টি তারা পর্যালোচনা করেছেন। কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা দপ্তর সিভিল সার্ভিসেস, ইঞ্জিনিয়ারিং পাঠ্যক্রম এবং অন্যান্য কোর্সে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ছাত্র ভর্তি করা কোচিং সেন্টারগুলিকে 1,56,00,000 টাকা ফেরত দেবার নির্দেশ দিয়েছে। বিভিন্ন কোচিং সেন্টারে এইসব পাঠ্যক্রমে ভর্তি হওয়া প্রায় 600 জন ছাত্রের অভিযোগের ভিত্তিতে ক্রেতা সুরক্ষা দপ্তরের এই নির্দেশ। ওই ছাত্রছাত্রীরা সালিসি মীমাংসার জন্য জাতীয় ক্রেতা সুরক্ষা হেল্পলাইনের মাধ্যমে তাদের আবেদন জানিয়েছিল। তাদের অভিযোগ ছিল, ওইসব কোচিং সেন্টারগুলি ভর্তির সময় লিখিত শর্তাবলী না মেনে টাকা ফেরত দিতে অস্বীকার করে। দিল্লির 8ম বিধানসভার প্রথম অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। অধিবেশন চলবে 3 দিন। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অধিবেশনের প্রথম দিনে নির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করবেন। একই দিনে বিধানসভার অধ্যক্ষ নির্বাচনও অনুষ্ঠিত হবে। মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় গতকাল জমি এবং কুকি গোষ্ঠীর সদস্যরা নিরাপত্তা বাহিনীর কাছে অস্ত্র সমর্পণ করে। গত বৃহস্পতিবার রাজ্যপাল অজয় কুমার ভাল্লা রাজ্যের সব গোষ্ঠীর কাছে 7 দিনের মধ্যে পুলিশের কাছ থেকে লুট করা এবং বেআইনিভাবে সংগৃহীত অস্ত্রশস্ত্র নিরাপত্তা বাহিনীর কাছে সমর্পণের আবেদন জানান। এরপরই ওই গোষ্ঠীর সদস্যরা 16টি অস্ত্র ফেরত দেয়। এদিকে রাজ্যপাল গতকাল কাংকোকপি এবং সেনাপতি জেলায় গিয়ে বিভিন্ন কেন্দ্রীয় উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা করেন।
উত্তর চব্বিশ পরগনার মিনাখার জয়গ্রামের কাছে ভয়াবহ দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 20 জন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরবেরিয়া এলাকায় একটি বিয়ে বাড়ি থেকে নিউটাউন ফেরার পথে কলকাতা বাসন্তী হাইওয়ে জয়গ্রামের কাছে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পরপর 3টি বাড়িতে ধাক্কা মারে। চাপা পড়ে এক বাইক আরোহী। ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালক মলয় মণ্ডল, বাস চালক ও ঘরের ভেতরে থাকা এক মহিলার। তেলেঙ্গানায় নাগর কুর্নুল জেলায় গতকাল সকালে একটি সুড়ঙ্গের ছাদ ধসে পড়ার ঘটনায় কমপক্ষে 8 জন শ্রমিক আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভেন্থ রেড্ডিকে ফোন করে ঘটনা সম্পর্কে জেনেছেন। প্রধানমন্ত্রী রাজ্য সরকারকে পূর্ণ সহায়তারও আশ্বাস দিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের 100 দিনের যক্ষ্মা নির্মূল অভিযানে সারা দেশে 5 লক্ষেরও বেশি যক্ষ্মা বা টিবি রোগী শনাক্ত হয়েছে। এই অভিযানে 455টি জেলার 3,57,000-এর বেশি যক্ষ্মা রোগীর চিকিৎসা শুরু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে যে দ্রুত রোগ শনাক্তকরণ এবং অবিলম্বে চিকিৎসা শুরুর লক্ষ্যে 10 কোটিরও বেশি মানুষকে পরীক্ষা করা হয়েছে। উচ্চ ঝুঁকি সম্পন্ন 38 লক্ষেরও বেশি মানুষের বুকের এক্স-রে করা হয়েছে। এই অভিযানের আওতায় 10 লক্ষ নিক্ষয় শিবিরের মাধ্যমে আধুনিক টিবি রোগ নির্ণয়ের সরঞ্জামগুলি বাসস্থানের কাছাকাছি সহজলভ্য করে তোলা হয়েছে। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের মানুষকে এই পরিষেবার আওতায় আনতে 836টি নিক্ষয় বাহন মোতায়েন করা হয়েছে। প্রচারাভিযান শুরু হওয়ার পর থেকে 2,40,000-এরও বেশি নিক্ষয় মিত্র যক্ষ্মা রোগীদের সাহস যোগাতে মানসিক এবং আর্থিক সহায়তা দেবার শপথ নিয়েছেন। পাকিস্তানে ফের পোলিও ভাইরাস আক্রান্তের সন্ধান মিলেছে। এই নিয়ে চলতি বছরে মোট 3 জনের শরীরে এই ভাইরাস পাওয়া গেল। সেদেশের জাতীয় স্বাস্থ্য প্রতিষ্ঠান এই তথ্য জানিয়ে বলেছে যে 3 জনের দেহে এই ভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্যে 2 জন সিন্ধ প্রদেশের এবং 1 জন খাইবার পাখতুনখোয়ার। গত বছরও সেদেশের 74 জনের শরীরে পোলিও ভাইরাসের সন্ধান পাওয়া গেছিল। উল্লেখ্য, সারা বিশ্বে পাকিস্তান এবং আফগানিস্তান একমাত্র দেশ যেখানে এখনও পোলিও নির্মূল করা সম্ভব হয়নি। পাকিস্তানের করাচিতে মালির কারাগারে বন্দী থাকা 22 জন মৎস্যজীবীকে আজ সকালে ভারতের হাতে তুলে দেওয়া হবে। গত শুক্রবার তাদের সাজার মেয়াদ সম্পূর্ণ হওয়ার পর কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এই মৎস্যজীবীদের সকলেই গুজরাট এবং দিউয়ের উপকূলের বাসিন্দা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখোমুখি বৈঠকের জন্য প্রস্তুতি চলেছে বলে রাশিয়ার উপবিদেশমন্ত্রী সার্গেই রিয়াভকভ জানিয়েছেন। দুই রাষ্ট্রনেতার এই শীর্ষ বৈঠকে ইউক্রেন যুদ্ধ ছাড়াও অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়েও কথা হতে পারে বলে তিনি জানান। আগামী 2 সপ্তাহের মধ্যে দুদেশের রাষ্ট্রদূতরা শীর্ষ নেতৃত্বের বৈঠকের আগে প্রস্তুতি বৈঠকে অংশ নিতে পারেন বলে রিয়াভকভ জানান। উত্তর পূর্ব আফ্রিকার দেশ সুদানে কলেরা আক্রান্ত হয়ে এ পর্যন্ত 60 জনের মৃত্যু হয়েছে। গত 3 দিনে 1300-এরও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। দূষিত পানীয় জল থেকে এই সংক্রমণ বলে কোষ্টি নগর প্রশাসন জানিয়েছে। শহরের একমাত্র জল শোধন প্রকল্পটি বিক্ষুব্ধ আধা সামরিক বাহিনীর আক্রমণের প্রেক্ষিতে বন্ধ রাখা হয়েছে। ফলে মানুষকে অন্যান্য জলের উৎস ব্যবহার করতে হচ্ছে। ফ্রান্সে আততায়ী ছুরিকাঘাতে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন, আহত 2 জন। জার্মানি ও সুইজারল্যান্ডের সীমান্তবর্তী মুলহাউস শহরে এই হামলার ঘটনার খবর মিলেছে। 37 বছরের এক আলজেরিয়ান ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সন্ত্রাস দমন বাহিনী। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে গতকাল অস্ট্রেলিয়া 5 উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের নজির গড়েছে। টসে জিতে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ইংল্যান্ড 50 ওভারে 8 উইকেটে 351 রান তোলে। বেন ডাকেট 165 রান করেন, যা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ রান। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া 5 উইকেট হারিয়ে 47 ওভার 3 বলে লক্ষ্যে পৌঁছে যায়। এদিকে ভারত আর চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 2:30-টে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএল লিগ খেতাব জয়ের লক্ষ্যে মোহনবাগান সুপার জায়ান্ট ওড়িশা এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30টায়। দুদলই 21টি করে ম্যাচ খেলেছে। মোহনবাগান 49 পয়েন্ট সংগ্রহ করে লিগ শীর্ষে, 29 পয়েন্ট সংগ্রহ করে ওড়িশা রয়েছে 7ম স্থানে। এই ম্যাচ জিতলেই মোহনবাগান আইএসএল লিগ খেতাব জয় করবে। অন্যদিকে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতকাল আইএসএল ফুটবলের ম্যাচে ইস্টবেঙ্গল 3-1 গোলে পাঞ্জাব এফসিকে হারিয়ে লিগ তালিকায় 9ম স্থানে উঠে এসেছে। গোয়ার ফতর্দা স্টেডিয়ামে গতকাল অপর ম্যাচে এফসি গোয়া কেরালা ব্লাস্টার্সকে 2-0 গোলে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় আকাশবাণীর মাসিক মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। প্রধানমন্ত্রী আগামীকাল পিএম কিষাণ প্রকল্পের আওতায় 22,000 কোটি টাকার 19তম কিস্তি প্রদান করবেন। চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটে আজ মুখোমুখি ভারত পাকিস্তান। খবর শেষ হলো।